হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে বলবো আপনাদের কাছে অষ্টবক্র গীতার পার্ট 1। অষ্টবক্র মুনির জন্ম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, তাই আমি এটাকে সূচনা বলছি। অষ্টাবক্র গীতা সূচনা পার্ট 1। চলুন শুরু করি। মহাভারতের কথা আগে বলার আগে আমি অষ্টাবক্র মুনি রাজা জনকের মধ্যে যে কত কপতন হয়েছিল, যাকে পরবর্তীকালে অষ্টাবক্র গীতা বলা হয়েছে। অষ্টাবক্র মুনির সম্পূর্ণ কথা শেষ করে আবার আমরা মহাভারতে প্রবেশ করব। আপাতত পাণ্ডবদের বনবাস বা মহাভারতে যে 98 এপিসোড চলছে বনবাসের, আমি এইখানে স্থগিত রাখলাম। এখানে এখন আমি অষ্টবক্র মুনির জন্ম বৃত্তান্ত, অষ্টবক্র গীতা এবং শেষে অষ্টবক্র মুনির বিবাহ সম্পূর্ণ বৃত্তান্ত আপনাদেরকে আমি ধাপে ধাপে জানিয়ে যাব। সেই সঙ্গে বলে রাখি, অষ্টাবক্র মুনির আসল নাম ছিল কৌশিকী। তাকে কৌশিকী ব্রাহ্মণ বলা হতো। নাম রাখা আসল নাম ছিল কৌশিকী। যাই হোক, প্রত্যহ আমি রাত্রি 8টার পর আবার আমার কথা আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি প্রত্যহ রাত্রি 9টার পরে দিচ্ছিলাম, এখন থেকে আমি প্রত্যহ রাত্রি 8টার পরে আমার কথা আমি আপনাদের কাছে পৌঁছে দেব। আমার প্রিয় সনাতনী ভাই বোনেরা, যারা হিন্দু, যারা সনাতনী হিন্দু, আমি শুধু তাদেরকেই বলতে চাই, আমরা আমাদের ধর্ম সম্বন্ধে খুব সহজভাবে জেনে নেব। তাই তো আমি খুব চলিত বাংলায়, বর্তমানে যে বাংলা কথা চলে সেই চলিত বাংলায় আমি আপনাদের কাছে আমার প্রত্যেকটা ভিডিওকে উপস্থাপন করে যাচ্ছি। আর কোথায় কি কি ভুল আছে তার নিজেরা বিচার করে নেবেন। শুরু করছি অষ্টাবক্র গীতা সূচনা, অষ্টাবক্র মুনির জন্ম বৃত্তান্ত। বহুকাল পূর্বে মহারিষি অরুণীর পুত্র ছিল শ্বেতকেতু, আর তার পুত্রীর নাম ছিল সুজাতা। তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন। অরুণী ঋষি ব্রহ্মজ্ঞানী ছিলেন। পিতার কাছ থেকে শ্বেতকেতু পরবর্তীকালে ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন বা অর্জন করেছিলেন। অরুণী ঋষি উদ্দালক নামেও পরিচিত ছিল। তার একজন খুবই প্রিয় শিষ্য ছিল, নাম ছিল কহর। এখান থেকেই এই কথার শুরু। খুব মন দিয়ে শুনবেন। কহর সবসময় গুরুর আজ্ঞার আগেই তিনি গুরুর সমস্ত কাজকর্ম করে দিতেন। এতে উদ্দালক খুবই খুশি থাকতেন, আর তিনি ঠিক করলেন কহরকে সমস্ত বেদ জ্ঞান প্রদান করবেন। সেই অনুসারে তিনি কহরকে সমস্ত বেদ বিদ্যা প্রদান করলেন। সেই থেকে উদ্দালক কহরের ওপর সবসময় খুবই খুশি থাকতেন, এবং অনেক সময় আশ্রমের ভারও তিনি কহরের উপরে ছেড়ে দিতেন। তাই কহর সেই থেকে নিত্য প্রতিদিন অন্য শিষ্যদের বেদপাঠ করে শোনাতে লাগলেন। তারপর একদিন উদ্দালক কহরের সঙ্গে নিজের পুত্রী সুজাতার বিবাহ দিয়ে দেন। বিবাহ হয়ে গেলে সুজাতা নিত্য স্বামীর বেদপাঠ শুনতেন। এমনই কিছুকাল পর সুজাতা গর্ভবতী হয়, আর তার গর্ভ অন্যদের থেকে কিছুটা আলাদাই ছিল। গর্ভ দিন দিন বড় হতে থাকে। এমন একদিন কহর প্রতিদিনের ন্যায় বেদপাঠ করতেন। তখন সেখানে অনন্য শিষ্য ও সুজাতাও ছিল, আর নিত্য কহর বেদপাঠ করতেন, আর তার স্ত্রী অনন্য শিষ্যরা সেগুলো শুনতেন। সেমনই সময় হঠাৎ করেই কহর শুনতে পান যে কে যেন তাকে বলছে, পিতা, আপনি কি বলছেন? আপনার বেদপাঠে উচ্চারণে ভুল আছে। এভাবে বেদপাঠ করলে তো ভুল মানে দাঁড়িয়ে যাবে, আর ভুল মানে দাঁড়ালে শ্রোতারা তো ভুল শিখবে। ঠিক করে উচ্চারণ করুন। এ কথা শুনে কহরের অহংকারে ঘা লাগে। তার মধ্যে সেখানে অনন্য শিষ্যরাও ছিল, তারাও এ কথা শুনতে পেয়েছিলেন। কহরের মান সম্মান মাটিতে মিশে যাওয়ার অবস্থা। মানে সে কথা শোনার পরে কহরের ভুল ধরেছে, এতে কহরের যে অহংকার বা মান সম্মান শিষ্যদের কাছে মাটিতে মিশে যাওয়ার অবস্থা। তিনি সেদিকে তাকিয়ে দেখতে চাইলেন কে বলল, কিন্তু কেউ তো নাই। তখন সুজাতা বলল, আমার গর্ভ থেকে আপনার পুত্র এ কথা বলেছে। তখন কহর রাগে মান সম্মানে ফুঁসছেন। তিনি সাথে সাথে অভিশাপ দিয়ে দিলেন, বললেন, তুমি এখনো গর্ভ থেকেই বের হওনি, আর নিজের পিতার ভুল ধরছ। এদিকে অষ্টবক্র গর্ভ থেকেই 8 রকম ভাবে বাঁকা কথা বলেছিলেন। তাই কহর বলল, তুমি যেমন 8 বাক্যে
আমাকে অসম্মান করেছ, তাই তুমি ভূমিষ্ঠ হওয়ার পর তুমিও 8 জায়গা দিয়ে তেরাবাঁকা উৎপন্ন হবে। এটা তোমার তেরাবাঁকা কথার ফল। এই অভিশাপ শুনে, মানে এই অভিশাপ দিয়ে দিলেন কহর, আর এই অভিশাপ শুনে মান অভিমানে দুঃখে সুজাতা সেখান থেকে বেরিয়ে যান। কহরের রাগ ধীরে ধীরে কমে গেল। তিনি বুঝতে পারলেন তার একটা বড় ভুল হয়ে গেল। তারপরে একদিন সুজাতা বলল, স্বামী, আশ্রম তো ভেঙে পড়ার অবস্থা, আর ঘরে একেবারেই কিছু থাকে না। যদি কিছু অর্থ আনতে পারেন তো আমাদের ও আমাদের বাচ্চাদের ও শিষ্যদের অনেক উপকার হবে। এতে কহর বললেন, ঠিক আছে, আমি অর্থের উপায় দেখছি। সেই সময় রাজা জনকের রাজসভায় বন্দিন নামে এক মেধাবী পণ্ডিত এসেছেন। তার শর্ত ছিল, তাকে যে তর্কে হারাতে পারবে তবে তাকে 1000 গরু, স্বর্ণ ও গ্রাম দান করা হবে। রাজা জনক ঘোষণা করে দিলেন যে এই বন্দিনকে হারাতে পারবে তাকে 1000 গরু, স্বর্ণ ও গ্রাম দান করা হবে, আর হেরে গেলে জল সমাধি নিতে হবে। এটা বন্দিন বলেছিল যে যে হেরে যাবে তাকে জল সমাধি নিতে হবে। এতে কহর ভাবলেন, তাকে হারানো কারো সাধ্য নেই। তিনি তার জ্ঞানের উপর অগাধ আস্থা রাখতেন। কহর নিজের জ্ঞানের উপরে অগাধ আস্থা রাখতেন। তিনি জানেন তার জ্ঞান কতটা, তাই তিনি মনে মনে ভেবে নিলেন তাকে হারানোর মতন ক্ষমতা এই জগতে কারো নেই। তাই তিনি সেই তর্ক জিতে ওই গরু, স্বর্ণ নিয়ে তিনি আশ্রমে ফিরে আসবেন, এরকমই তিনি ভাবলেন। ভাবার পরে সেই অনুসারে তিনি রাজা জনকের রাজসভায় উপস্থিত হবেন। সেই অনুসারে কহর সুজাতার কাছ থেকে আজ্ঞা নিয়ে সোজা রাজা জনকের রাজসভায় এসে উপস্থিত হন এবং সেখানে এসে তিনি বন্দিনকে উস্কে দিলেন। তারপর সে তর্কে তিনি আবার হেরেও গেলেন, আর বন্দিন তাকে জল সমাধিও দিয়ে দিলেন। কহর আর আশ্রমে ফিরছেন না দেখে সুজাতা ভীষণ ভয় পেয়ে গেলেন। উদ্দালক পরবর্তীতে সবকিছুই জানতে পারলেন। তখন তিনি সুজাতাকে সবকিছু ভেঙে বললেন, আর বললেন, তোমার পুত্র জন্ম নিলে তাকে আর কিছু বলতে হবে না। এমন একদিন সুজাতা তার গর্ভে যে অষ্টবক্র বড় হচ্ছিল তার প্রসব যন্ত্রণা শুরু হলো এবং তিনি তা গর্ভপাত করলেন। আর অষ্টবক্র যে গর্ভ থেকে বেরিয়ে আসলো সে 8 দিক দিয়ে তেরাবাঁকা হলেন। সুজাতা তার পুত্রের এমন গঠন দেখে ভীষণ দুঃখী হলেন, আর তিনি পুত্রকে ভীষণ স্নেহ করে বড় করতে থাকলেন। তিনি তার নাম দিলেন কৌশিকী। এই কৌশিকী ব্রাহ্মণের পরবর্তী নাম হলো অষ্টাবক্র। এই অষ্টাবক্র বন্দিনকে হারানোর পরে তার নাম হয়ে গেছিল অষ্টাবক্র। কারণ বন্দিনকে যখন তিনি হারাচ্ছিলেন তখন কেউ তার নাম জানতো না, সবাই বালক বা ব্রাহ্মণ পুত্রই বলছিল। কিন্তু তার চেহারা 8 দিক থেকে তেরাবাঁকা থাকাতে সবাই তার নাম দিয়ে দিলেন অষ্টাবক্র, মানে 8 দিক থেকে বাঁকা। তার আসল নাম সে সময় অনেকেই জানতো না। এমন একদিন কৌশিকী উদ্দালককে নিজের পিতা মনে করতেন। উদ্দালক ছিল আসলে তার মাতার পিতা, মানে তার দাদু, কিন্তু তিনি উদ্দালককে নিজের পিতা মনে করতেন। আর শ্বেতকেতুকে বড় ভাই, মানে শ্বেতকেতু ছিল উদ্দালকের পুত্র, মানে সুজাতার ভাই, কিন্তু শ্বেতকেতুকে অষ্টাবক্র মনে করত যে এ আমার বড় ভাই। এমন করে 12 বছর হয়ে গেল। একেতেই তিনি মায়ের গর্ভ থেকেই বেদ শিক্ষায় পারদর্শী হয়ে উঠেছিলেন। তারপরে ছিল উদ্দালক ব্রহ্মজ্ঞানী, তার সঙ্গে থাকায় তিনি হয়ে উঠেছিলেন এক অদ্বিতীয়। একদিন তিনি উদ্দালকের কোলে বসে আছেন। তখন শ্বেতকেতু অষ্টাবক্রকে পিতার কোলে বসতে দেখে তার ঈর্ষা হলো। তিনি বললেন যে যাও, তিনি অষ্টাবক্রের কাছে এসে বললেন, যাও নিজের পিতার কোলে বসো, উনি আমার পিতা, তোমার পিতা নয়। এতে অষ্টাবক্র ভীষণ দুঃখী হলেন। তিনি তখন সেখান থেকে দৌড়ে নিজের মাতার কাছে এসে পিতার কথা জিজ্ঞাসা করলেন। তখন সুজাতা তার পুত্রকে পিতার সম্পূর্ণ ঘটনা বৃত্তান্ত খুলে বললেন। তখন অষ্টাবক্র ঠিক করলেন, বা কৌশিকী ব্রাহ্মণ ঠিক করলেন, ওই বন্দিনকে হারিয়ে তিনি তাকে তার পিতার মতন জল সমাধি দেবেন। যখন সবকিছু অষ্টাবক্র জেনে নিল যে কহরকে কিভাবে বন্দিন জল সমাধি দিয়েছে, তাই মাতার কাছ থেকে শোনার পরে তিনি ঠিক করলেন ওই বন্দিনকেও তিনি তার পিতার মতন ওই বন্দিনকে তর্কে হারিয়ে তাকে জল সমাধি দিয়ে দেবেন। আজ এই পর্যন্তই।
ভালো লাগলে লাইক কমেন্ট করুন, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।